স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সংস্কৃত প্রেমী সকল এসএসসি ও এসএলএসটি পরীক্ষার্থীদেরকে নিত্যদিনের মতো আজকের বিশেষ আলোচনা পর্বেও স্বাগত জানাচ্ছি। আজও বিগত দিনের মতো বিগত এসএসসি পরীক্ষায় যে সমস্ত কারক বিভক্তিগুলি এসেছিল 2000 সাল থেকে 2010 সালের মধ্যে, সেইগুলি উদাহরণ এবং সূত্র সহযোগে আমি তোমাদের কাছে বিস্তারিত ব্যাখ্যা করে বুঝিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আর তোমরা অনেকেই রিকোয়েস্টও করেছো কমেন্টে, কেউ বলেছো কারক বিভক্তির ভিডিও আনতে, কেউ বলেছো সমাসের ভিডিও আনতে, কেউ আত্মনেপদী পরস্মনেপদী বিধানের উপর ভিডিও আনতে বলেছো। আমি সবার সব অনুরোধই একের পর এক আনার চেষ্টা করছি এবং আগামী দিনেও করব। তোমরাও এইভাবেই পাশে থাকবে এবং উৎসাহিত করবে, তাহলে আমি আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে খুব সহজেই চলে আসে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনাটি শুরু করা যাক। দেখো, প্রথমেই 2000 সালে আসি। 2000 সালে কারক বিভক্তিতে এসেছিল, প্রথমেই যে উদাহরণটি ছিল ফলের ভো উদ্যানম জাতি। দেখো, আমি লিখে নিচ্ছি উদাহরণটা, ফলের ভো উদ্যানম উদ্যানম জাতি, এটা গমনাক্ষর ধাতু বলে এখানে দ্বিতীয় হয়ে গেছে। এখন এই যে ফলের ভো, এটাকে আমাকে কারক বিভক্তি নির্ণয় করতে হবে। দেখো, আমি ফলের ভোটা কারক বিভক্তি তোমাদেরকে বোঝানোর আগে এটাকে একটু ভেঙে নিচ্ছি একটা। দেখো, ফলের ভো আমরা দেখতে পাচ্ছি, এটার মানে হচ্ছে ফল আহরণের নিমিত্ত, ফলের নিমিত্ত বা ফলের জন্য উদ্যানে যাচ্ছে, বাগানে যাচ্ছে, এটার মানে ফলের নিমিত্ত উদ্যানে যাচ্ছে। তাহলে এই নিমিত্ত জন্য মানে আমরা জানি চতুর্থী বিভক্তি হয়। তাহলে এখানে চতুর্থী বিভক্তি, কিন্তু এটাকে আমি এইভাবে ভেঙে নেব, ফলানি ফল অয়াকার দন্তনয় হস্যই যুক্ত আহর্তুম আ হ তয়ে হস্য ময়ে হসন। দেখো, ফলানি আহর্তুম উদ্যানম জাতি, এইটাও বলতে পারি, আর ফলের ভো উদ্যানম জাতি, দুটোর অর্থ কিন্তু একই। এটার মানে হচ্ছে ফলগুলি আহরণ করতে উদ্যানে যাচ্ছে, এটা হচ্ছে ফলগুলির নিমিত্ত উদ্যানে যাচ্ছে। ফলগুলির নিমিত্ত উদ্যানে যাচ্ছে মানে ফলগুলিকে সংগ্রহ করার নিমিত্ত উদ্যানে যাচ্ছে। তাহলে আহর্তুম মানে কি? আহরণ করা বা সংগ্রহ করা। তাহলে এই যে আহর্তুম, এখানে দেখতে পাচ্ছি আমরা তুম আছে, তুম তুম দাসম, আমরা জানি তুমুন প্রত্যয়ের তুমটা হয়। তাহলে এখানে এই যে এইটা কিন্তু এই শব্দের মধ্যে তুমুন প্রত্যয়ান্ত পদটা বা ক্রিয়াটা উজ্জ রয়েছে, এর মধ্যে লুকিয়ে আছে। আর যখনই এটাকে লুকিয়ে রাখা হয়েছে তখনই কর্মটাকেও লুকিয়ে রাখতে হয়েছে। তাহলে ফলগুলি আহরণ করতে যখনই ভেঙে বের করে নিলাম আমরা, তখনই খুঁজে পেয়ে গেলাম যে এর মধ্যেই কিন্তু তুমুন প্রত্যয়ান্ত পদটা উজ্জ্বল ছিল। তাহলে আমরা এখানে বলতে পারি তুমর্থে চতুর্থী, এইটাকে আমরা বলতে পারি তুম অর্থে, যেহেতু এখানে তুমুনের অর্থ আছে সেই জন্য বলতে পারি তুমর্থে চতুর্থী বিভক্তি। আমরা জানি তুমর্থে চতুর্থী, আমরা জানি চতুর্থী বিভক্তি হয় কি নিমিত্ত অর্থের ক্ষেত্রে চতুর্থী বিভক্তি হয়, কিন্তু এখানে দেখো তুমর্থে এটাকে আমরা বলবো কর্মে চতুর্থী। তুম অর্থটা এখানে আছে, এখানে আছে কর্ম, এটা দ্বিতীয় বিভক্তি, কর্মে দ্বিতীয় আছে, ঠিক আছে। ফলন ফলে ফলানি, ফলন ফলে ফলানি, দ্বিতীয় বহু বচনে আছে, তাহলে এটা দ্বিতীয় মানে কর্ম। ওই জন্য আমরা বলছি এখানে তুমুনটা যেহেতু লুকিয়ে আছে, ওই জন্য এটাকে বলবো তুমর্থে কর্মে চতুর্থী। তোমাদেরকে যদি প্রশ্ন হয় পরীক্ষায় এরকম প্রশ্ন চাইতে পারে যে কর্মে চতুর্থীর উদাহরণ, কর্মে চতুর্থীর যেটি উদাহরণ দিয়ে 4টে অপশন দিয়ে দেওয়া, তাহলে কর্মে চতুর্থী, এটা কিন্তু কর্মে চতুর্থী, এটা কর্মের জায়গায় চতুর্থী হয়েছে। অ্যাকচুয়ালি এটা দেখো কর্মকাণ্ড ভাঙলে তুমুন প্রত্যয়টাকে আমরা যদি বের করে নিই তখনই আমরা কর্মটাকে খুঁজে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে হয়ে গেল, তাহলে এটা হলো তুমর্থে কর্মে চতুর্থী। সূত্র ক্রিয়ার্থ পদস্য চ কর্মণি স্থানীয়, তোমরা একটু বই খুলে দেখে নেবে, ক্রিয়ার্থ পদস্য চ কর্মণি স্থানীয়, ঠিক আছে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবারে নেক্সট উদাহরণ আসছি। পরে যেটা তোমাদের ছিল যে
রুদত পুত্রস্য পিতা জগাম। আমি এটা মুছে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিয়ে রেখে দেবে, ঠিক আছে? দেখো পরে কি বললাম, রুদত পুত্রস্য মাতা পিতা জগাম আছে, রুদত পুত্রস্য এইটা দেওয়া আছে পরে, রস দ তয়ে বিসর্গ, রুদত পুত্রস্য পয়স তয়ফলা দন্তস্য পিতা জগাম। এটাকে কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে পুত্রস্য। দেখো এটার মানে কি, রুদত মানে কি, রোদন করা বা ত্রাণা। তাহলে এই মানেগুলো করতে হবে। কারক বিভক্তির মেনে হচ্ছে তোমাদেরকে বাক্যগুলোর অর্থগুলো করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে বা করতে পারবে। তাহলে ক্রন্দনরত পুত্রস্য মানে কি, এখানে পুত্রকে রেখে পিতা চলে যাচ্ছে। তাহলে ছেলে কাঁদছে, পুত্র কাঁদছে, আর বাবা সেই কাঁদা ছেলেটাকে, ক্রন্দনরত ছেলেটাকে রেখে দিয়ে পালিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ছেলের প্রতি পিতার কিন্তু কোনো রকম আদর নেই, ভালোবাসা নেই। ওই জন্য এটাকে কি বলবো, অনাদর করা বোঝাচ্ছে। এ প্রসঙ্গে একটা তোমাদের সূত্র আছে, ষষ্ঠী চানাদরে। ষষ্ঠী চানাদরে অর্থাৎ ষষ্ঠী চানাদরে কেন বলছি, ষষ্ঠী চ অনাদরে, চানাদরেটাকে ভাঙলে চ যুক্ত অনাদরে। তাহলে চ মানে কি এবং, তাহলে ষষ্ঠী চ মানে ষষ্ঠী এবং সপ্তমী অনাদরে, ওই জন্যই চটা দেওয়া হয়েছে, ওখানে একটা সপ্তমী। ষষ্ঠী এবং সপ্তমী হয় কখন না, অনাদর করা বোঝালে। তাহলে এখানে পুত্রের প্রতি পিতার একটা অনাদর বোঝাচ্ছে, ওই জন্য এটা হবে ষষ্ঠী চানাদরে। ওই যে সূত্র বললাম ওই সূত্রানুসারে এখানে কিন্তু অনাদরে ষষ্ঠী বিভক্তি, এটা কি হলো, অনাদরে ষষ্ঠী বিভক্তি, ঠিক আছে? এবারে এই বাক্যটাকেই যদি বলা হয়, আমি একবারে পড়িয়ে দিচ্ছি, রুদত না বলে, এটা দেখো রুদত, রুদত শব্দ তার ষষ্ঠীর এক বচন আছে, এটা ষষ্ঠী আছে বলে এর বিশেষণ রূপে প্রয়োগ আছে, ঠিক আছে? বিশেষের যে লিঙ্গ যে বচন যে বিভক্তি বিশেষণেরও তাই হয়, এটাও ষষ্ঠী আছে এটাও ষষ্ঠী আছে। যখনই এই বাক্যটাকে ঘুরিয়ে দেবো, এটাকে আমি মুছে দিচ্ছি, এটা বিসর্গটা তুলে দিয়ে যদি এখানে হস্যই করে দিই, রুদতি, রুদত শব্দের সপ্তমীর এক বচন হয়ে গেল, আর এখানে পুত্রস্বটাকে মুছে দিয়ে পুত্রে করে দেবো, পুত্রে, পুত্র অকারান্ত শব্দ, তার সপ্তমীর এক বছরে কি পুত্রে। তাহলে রুদতি পুত্রে পিতা জগাম, এই বাক্যটা যদি দিত তখন আমরা কি লিখতাম, কিছুই নয়, এখানে অনাদরের সপ্তমী বিভক্তি, একই অর্থ। তাহলে অনাদরে কি কি বিভক্তি হয়, অনাদরের ষষ্ঠী বিভক্তি হয়, অনাদরের সপ্তমী বিভক্তি হয়। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এবারে নেক্সট পরের যেটা বলছে দেখো, যে একটা বলে দিয়েছে তোমাদেরকে যে বর্তমানে কয়ে তয়ে, মানে এর উদাহরণ দিতে বলেছে, বর্তমানে কয়ে তয়ের উদাহরণ তোমাদেরকে দিতে বলেছে, মানে বর্তমানকালে কয়ে তয়ে প্রত্যয় কখন হয়। দেখো বর্তমানকালে কয়ে তয়ে প্রত্যয় তখনই হবে যদি আমি বলি বিদ্যান সর্বেষাং পূজিত। তাহলে বিদ্যান সর্বেষাং পূজিত, এই যে পূজ যুক্ত কয়ে তয়ে, এটা একটা জাস্ট উদাহরণ দিতে বলেছে, বর্তমানকালে কয়ে তয়ে প্রত্যয়ের একটা উদাহরণ। তাহলে বিদ্যানকে সর্বেষাং মানে কি, সকলের দ্বারা পূজা করা হয় বা সকলে বিদ্যানের পূজা করেন। এই যে সকলে যখন বিদ্যানকে পূজা করেন, ঠিক আছে, তাহলে সকলে নিশ্চয়ই কর্তা, কর্তার কাজ করছেন। তাহলে কখন হয় না, কর্তা বললাম কয়ে তয়ে প্রত্যয়ের যোগে, কয়ে তয়ে প্রত্যয়ের যোগে কর্তাই ষষ্ঠী বিভক্তি হয়, ওই জন্য সর্বে সাং হয়ে গেছে। ওটা অ্যাকচুয়ালি সর্বে হওয়া দরকার ছিল কর্তা বলে, কর্তৃকারক যেহেতু অর্থ, ওটা সর্বে করলে কর্তৃকারকটা হতো, কিন্তু কর্তৃকারক না করে ষষ্ঠী করা হয়েছে। কেন করা হলো, ওই যে বিদ্যান সর্বেষাং পূজিত, আমি এখন লিখছি, ঠিক আছে, বিদ্যান বয়সে দয়লাকার দন্তনে হসন্ত, সর্বেষাং দন্তস্ব বয়লেকার মূর্ধন্যস্বয় আকার অনুস্বার পূজিত, কয়লেখও বর্গীজহাস্যই তয়ে বিসর্গ, পূজিত মানে পূজিত হন। এখানটায় আমরা দেখতে পাচ্ছি কয়ে তয়ে প্রত্যয়টা যোগ আছে, পূজ যুক্ত কয়ে তয়ে সমান পূজিত। তাহলে বর্তমানকালে কয়ে তয়ে প্রত্যয়ের যোগ হয়ে এটা পূজিত মানে পূজা, সকলের দ্বারা পূজিত হন, এইরকম অর্থটা আমরা পাচ্ছি। তাহলে এখানে বিদ্যান মানে বিদ্যানকে দ্বিতীয়া, বিদ্যাৎ শব্দ, তার কি আছে, বিদ্যান, বিদ্যাংশ, বিদ্যাংশ, বিদ্যাংশম, বিদ্যাংশ, বিদিশ, এরকম লোক আছে। তাহলে এখানে বিদ্যান করা হয়েছে, ঠিক আছে। তাহলে বিদ্যান এখানে হচ্ছে প্রথম আর এক বছর, বিদ্যান সকলের পূজিত হন, ক্লিয়ার। তাহলে এখানে দেখো পূজ ধাতু কয়ে তয়ে করা হয়েছে, এটা হচ্ছে বর্তমান কালে বাক্যটা রয়েছে কয়ে তয়ে প্রত্যয়ের যোগে, যার জন্য এখানে কর্তাটা ষষ্ঠী পেয়ে গেছে, ঠিক আছে। এটা সর্বে না হয়ে সর্বেষণটা হয়েছে, ক্লিয়ার। পরের দেখো বলছে যেটা অনুক্ত কর্তাই তৃতীয়া।
আমরা জানি অনুক্ত কর্তায় তৃতীয়া কখন হয়। দেখো, অনুক্ত কর্তায় তৃতীয়া তখনই হয় বাক্য যখন কর্মবাচ্যে কিংবা ভাববাচ্যে থাকে, তখনই বাক্যের কর্তাটা তৃতীয়া হয় এবং বাক্যের যেটা কর্মটা প্রথমা হয়, এটা আমরা জানি। ওই জন্য বাক্যের কর্তাটাকে আমরা কি বলি? অনুক্ত কর্তা বলি। ওখানে নয় উক্ত, অনুক্ত মানে নয় উক্ত, অর্থাৎ কর্তাকে কর্তা বলা হয় না। উক্ত মানে কি বলা, নয় উক্ত মানে না বলা, অর্থাৎ কর্তাকে কর্তা না বলে করণ বলা হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ করণে তৃতীয়া হয়ে যাচ্ছে, একইভাবে কর্মটা কর্তা হয়ে যাচ্ছে। ওই জন্য বলি উক্ত কর্মণি প্রথম। ঠিক আছে, কর্মবাচ্যের ক্ষেত্রে কর্মবাচ্যের যে কর্ম, সেই কর্মটা প্রথম হয়, একে আমরা বলবো উক্ত কর্মণি প্রথমা বা উক্ত কর্মে প্রথমা। আর কর্মবাচ্যের যেটা কর্তা, কর্তাই হবে অনুক্ত কর্তা, অনুক্ত কর্তাই তৃতীয়া। ঠিক আছে, একইভাবে ভাববাচ্যের যেহেতু কর্ম থাকে না, ওই জন্য ভাববাচ্যের কর্ম থাকে না বলে ওখানে উক্ত কর্মে প্রথম ওই প্রয়োগটা হবে না, ওখানে শুধুমাত্র অনুক্ত কর্তা তৃতীয়া। ঠিক আছে, ভাববাচ্যের ক্ষেত্রেও কর্তাটা তৃতীয় হয়, যেমন রামেণ রাবণ হত। দেখো, রামেণ, রাম শব্দের তৃতীয়ার এক বচন হচ্ছে রামেণ। ঠিক আছে, রামের দ্বারা রাবণকে হত করা হচ্ছে। হিসেব মতো বাক্যটা যদি কর্তৃবাচ্যে করতাম কি হতো? রাম রাবণং, রাম রাবণং হতবান। ঠিক আছে, তাহলে এই যে রাম বললাম, ওটা প্রথমা, কিন্তু ওটা কর্তৃবাচ্যের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু ওই রামটাকে করা হয়েছে এখানে রামেণ, যেহেতু বাক্যটা কর্মবাচ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে কর্মবাচ্যের ক্ষেত্রে কি হয়? বাক্যের কর্তাটা করণ হয়, তাহলে রামেণ করণ হয়েছে, একইভাবে কর্মটা কর্তা হয়। ওই জন্য রাবণং না করে রাবণ। ঠিক আছে, রামেণ রাবণ, মূর্ধন্য ওকার কিংবা মূর্ধন্য বিসর্গ যে কোনো একটি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, ওটা মুখে বলে দিলাম, লিখলাম না। নেক্সট 2001 সালে আসছে। হ্যাঁ, 2001 সালে বলেছে, দেখো, অধিকরণে পঞ্চমী, এর উদাহরণ চেয়েছে দৃষ্টান্ত দিন। প্রশ্নে বলা হয়েছে দৃষ্টান্ত দিন অধিকরণে পঞ্চমী। দেখো, অধিকরণে পঞ্চমী ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। অধিকরণে পঞ্চমী, প ইয়ে ময়ে দীর্ঘ। এখন আমরা জানি অধিকরণের সপ্তমী বিভক্তি হয়, এটাই জেনে আসছে, কিন্তু এখানে চাইছি অধিকরণে পঞ্চমী বিভক্তির একটা উদাহরণ দিয়ে দেখাতে বলেছে। তো আমরা জানি, তোমরা পড়েছিলে একটা বার্তিক, যে লব লোপে কর্মণ্যধিকরণে চ, লব লোপে কর্মণ্যধিকরণে চ, কর্মণ্যধিকরণে চ, এটার মানে কি? কর্মণ্যধিকরণে মানে কর্মণি যুক্ত অধিকরণ, তাহলে কর্মে আর অধিকরণে কি হয়? পঞ্চমী হয়। তাহলে কখন হয় সেটা? যখন লব প্রত্যয়টা লোপ থাকে, লব প্রত্যয় লোপ থাকলে কর্মে এবং অধিকরণে পঞ্চমী হয়। তাহলে আমার এখন এখানে চাওয়া হয়েছে অধিকরণে পঞ্চমী, তাহলে অধিকরণে পঞ্চমীর দৃষ্টান্তটা আগে দিই আমি। যদি বলি মুনি আসনে, আ দন্তস্ব দন্তনয় একা, উপবিশ্ব হর্ষ ক বয়স্বই তালবস্বই চক, উপবিশ্ব পশ্যতি ক তালবস্বই জকরা তয়স। মুনি আসনে বসে দেখছেন, দেখো এখানে অধিকরণ আমরা দেখতে পাচ্ছি, আর উপবিশ্ব এখানটা আছে, দেখো লব প্রত্যয়, উপপূর্ব বিশ যুক্ত লব, তাহলে এখানে হচ্ছে উপবিশ্ব। তাহলে এখানে লব প্রত্যয়টা লোপ রেখেছি, যার জন্য এখানে আমরা কি অধিকরণটা পাচ্ছি। কিন্তু আমরা এটাকে পঞ্চমী করতে গেলে আসনের উপবিশ্ব, এটা এক কথায় নিয়ে যাবো, এক কথায় প্রকাশও পরীক্ষা আসতে পারে যে আসনের উপবিশ্ব এক কথায় প্রকাশ, এইটাকে আমরা বলছি আসনের উপবিশ্ব, এটা একসঙ্গে যোগ করলে হবে আসনা, আদন্তস্ব দন্তনায়কা খণ্ডত। দেখো এখানে পঞ্চমী হয়ে গেল। হ্যাঁ, এখানে আসনে, আসন শব্দের কোথায় ছিল? সপ্তমীর এক বচন হচ্ছে আসনে, কিন্তু পঞ্চমীর এক বচনে আসনা। ঠিক আছে, তাহলে মুনি আসনা পশ্যতি। হ্যাঁ, এই দুটোকে আমরা জয়েন করে দিলাম, যেখানে লিখলাম মুনি আসনা পশ্যতি, মুনি আসনে উপবিশ্ব, এখানে লব প্রত্যয়টা লোপ করা আছে। ঠিক আছে, লব প্রত্যয়টা লোপ আছে বলি আসনা, তাহলে এই আসনা তো মানি হচ্ছে আসনে উপবিশ্ব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে অধিকরণের স্থানে কি হয়ে গেছে? এটা অধিকরণ, আসনে সপ্তমী, এটা পঞ্চমী হয়ে গেছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে অধিকরণের পঞ্চমীর উদাহরণ হচ্ছে মুনি আসনা পশ্যতি, এটা লিখতে হবে, এটা নয় কিন্তু মুনি আসনে উপবিশ্ব পশ্যতি, এটা লিখতে হবে না। যদি বলে অধিকরণের পঞ্চমীর উদাহরণ দাও, মুনি আসনা পশ্যতি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 2001 রয়েছে অনাদরে সপ্তমী। আমি এই মাত্র বলে দিয়েছি, ওটা আগের যে 2000 সালে যখন যেগুলো আলোচনা করলাম তার মধ্যে বললাম অনাদরের ষষ্ঠী আর অনাদরের সপ্তমী। ঠিক আছে, যেমন রুদত পুত্রস্য পিতা জগামা, রুদতি পুত্রে পিতা জগামা। দেখছো দুটো সালেই করেছে কিন্তু।
একটা একবারে ষষ্ঠী, একবার বলেছে ষষ্ঠী বিভক্তি, একবার বলেছে সপ্তমী বিভক্তি। ঠিক আছে, তাহলে ওটা আমি আর আলোচনা করছি না। এবারে আসছি, তারপর 2001-এই করেছে করণে ষষ্ঠী। দেখো মুচ্ছি না, করণে ষষ্ঠী। দেখো করণে ষষ্ঠী কখন হয়? আমরা তো জানি করণকারকে তৃতীয়া বিভক্তি হয়, এটাই জেনে আসছি। কিন্তু করণে ষষ্ঠী হয় তৃপ্তর্থক ধাতুর করণের বিকল্পে ষষ্ঠী হয়। তৃপ্তর্থক ধাতুর করণে বিকল্পে ষষ্ঠী। আমি একটা উদাহরণ দিচ্ছি। যদি বলি অগ্নি, অগয়ন্তনে হস্যই বিসর্গ লিখছি, যেমন অগ্নি কাষ্ঠই পায়াকার মধ্যনস্বয়ে ওই বিসর্গ অবলিক কাষ্ঠানাং পায়াকার মধ্যনস্বয়ে আকার দন্তনে আকার অনুস্বার দিয়ে ন ত্রিপতি তৈরি পয়ে জপলা তারপর। ঠিক আছে, তাহলে অগ্নি কাষ্ঠই বা কাষ্ঠানাং। দেখো কাষ্ঠই যখন বলছে, এটা কাষ্ঠ শব্দের তৃতীয় বহুবচন আছে, করণকারক। এটা কাষ্ঠা নামটা আছে ষষ্ঠীর বহুবচন। আমরা জানি নলানাম কাষ্ঠনাম, কাষ্ঠ অকারান্ত ফল শব্দের মতো করলে কাষ্ঠা নাম ফলানাম। ঠিক আছে, তো এটা হচ্ছে ষষ্ঠী। তাহলে আমরা কি পেলাম? ষষ্ঠীও পেলাম, এখানে করণও পেলাম। ঠিক আছে, তাহলে আমার নিয়ম হচ্ছে, তোমাকে এখানে প্রশ্নে চাওয়া হয়েছে যে করণের ষষ্ঠী। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা করণের জায়গায় ষষ্ঠী আমরা করতে পারি। কখন পারি? এই যে তৃপ্তর্থক এই ধাতু, তৃপ্পতি তৃপ্তত তৃপ্পন্তি, এই ধাতুটা একটু খেয়াল রাখবে তোমরা। ঠিক আছে, এই ধাতুটার যোগে আমরা কি করতে পারি? করণের বিকল্পে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে পারি। তোমাকে ওটাই চাওয়া হয়েছে যে করণে কি ষষ্ঠী। ঠিক আছে, তাহলে এই উদাহরণটা তোমাকে দিয়ে দেখাবো, এটা উদাহরণ চেয়েছে। ঠিক আছে, এবার আছে হেতৌ তৃতীয়া। দেখ হেতৌ তৃতীয়া পরে আসছি। হেতৌ তৃতীয়া ভালো করে শুনে নেবে। তাহলে হেতৌ তৃতীয়া কি বলছে? ভয়েকা তয়, এটার উদাহরণ চেয়েছে হেতৌ তৃতীয়া। এ প্রসঙ্গে আমি দুটো তিনটে সূত্রকে ব্যাখ্যা করব। হেতু অর্থে তৃতীয়া হয়, হেতু অর্থে পঞ্চমী হয়, কিন্তু হেতু যোগে ষষ্ঠী বিভক্তি। ঠিক আছে, হেতৌ তৃতীয়া চ, হেতৌ তৃতীয়া চ, মানে হেতৌ তৃতীয়া হয় এবং পঞ্চমী হয়। ঠিক আছে, মানে হেতু বোঝালে, হেতু মানে কি? কারণ। আবার ওটা হেতু অর্থের ক্ষেত্রে। এবারে হেতু যোগে কি হয়? হেতু যোগে সবসময় কি হয়? ষষ্ঠী বিভক্তি হয়। যেমন আমি যদি একটা উদাহরণ নিই, যে দুঃখেন দয়াস বিসর্গ ক্ষয়েকার দন্তন রোদিতি মাতা। দেখো মা দুঃখে কাঁদছেন, তাহলে মায়ের এই যে রোদন করার বা কাঁদার কারণটা কি? দুঃখ। তাহলে কারণ মানে হচ্ছে হেতু, ওই জন্য আমি করেছি তৃতীয়া। তাহলে এটা কি বোঝাচ্ছে? অর্থটা কি বোঝাচ্ছে? হেতু বোঝাচ্ছে। হেতু মানে কারণ বোঝাচ্ছে। আবার এটাকে আমি বলতে পারি দুঃখা রোদিতি মাতা, দয়াস বিসর্গ কায়াকার খণ্ডত্ব মানে তয়া অসন্ত। আমি তয়া অসন্ত দিচ্ছি সংস্কৃতে যেহেতু। দুঃখাত রোদিতি মাতা। ঠিক আছে, তাহলে দেখো এটা কি হলো? হেতু অর্থ, এটা পঞ্চমী। তাহলে এটাও অর্থ। এখানে কিন্তু অর্থ কেন বলছি? দেখো এর কথাটা, এই বাক্যটার মধ্যে হেতু কথাটা কিন্তু কোথাও লেখা নেই। আছে কি হেতু হেতু বলে? কিন্তু এটাকে যদি আমি বলে দিই দুঃখস্য দয়াস বিসর্গ খ দন্তস্বয় যোগ করো হেত পায়কার তয়কার বিসর্গ রোদিতি রয়কার দয়াশয় তয়াশয় তারপর মাতা। দেখো এই বাক্যটাকে আমি তিন ভাবে লিখলাম, একটা দক্ষিণ রোদিতি মাতা, একটা দুঃখাত রোদিতি মাতা, এবার লিখছি দুঃখস্য রোদিতি মাতা। ঠিক আছে, দুঃখস্য হেত, এখানে দুঃখস্য হেত রোদিতি মাতা, তারপরে হেতু কথার যোগ আছে, ওই জন্য এটাকে আমরা লিখবো হেতু যোগে ষষ্ঠী। ঠিক আছে, এটা হচ্ছে হেতু যোগে ষষ্ঠী, আর এটা হচ্ছে হেতু অর্থে তৃতীয়া, এটা হচ্ছে হেতু অর্থে পঞ্চমী। এটা পঞ্চমীর এক বচন হচ্ছে দুঃখাত, যেমন নর শব্দের পঞ্চমীর এক বচন কি নরা। ঠিক আছে, আর নর শব্দের তৃতীয় এক বচন কি নরে নয়, সেরকম দুঃখে নয়। ঠিক আছে, তাহলে আমরা বললাম হেতু অর্থে কি কি বিভক্তি হয়? হেতু অর্থে তৃতীয়া হতে পারে, পঞ্চমী হতে পারে। আবার হেতু যোগে কি হতে পারে? হেতু যোগে ষষ্ঠী হয়। ঠিক আছে, একইভাবে শোকে ন রোদিতি মাতা বা শোকাত রোদিতি মাতা, শোকস্য হেত এরকম বলতে পারে। ঠিক আছে, রোদিতি মাতা। ঠিক আছে, এরকম ব্যাপারগুলো। তাহলে হয়ে গেল এই সালটা যা কিছু পড়েছিল। হ্যাঁ, এরপরে চলে আসছি, দেখো 2001-এর পরে একবারে 2003-এ, কারণ 2002-এ কোশ্চেন নেই। ঠিক আছে, তাহলে 2003-এ যেগুলো পড়েছে, প্রথমেই আছে ভাবের সপ্তমী, ভীষণ ইম্পর্টেন্ট একটা। দেখো ভাবের সপ্তমী, ভাবের সপ্তমী জিনিসটা একটু বুঝে নিতে হবে তোমাকে। ভাবের সপ্তমী কি? আমি শর্টকাট সংক্ষেপ করে বলে যাচ্ছি। কি আছে না, ভাবের সপ্তমী, এটার উদাহরণ দিতে বলা হচ্ছে, উদাহরণ চেয়েছি। তো ভাবের সপ্তমীর একটা উদাহরণ আমি লিখে দিচ্ছি তোমাদের।
যে সূর্যে উদিতে উদিতে পদ্মম পদয়ময় অনুসার প্রকাশ পরাকলা কয়াকা তালবস্য তয়াকা। দেখো সূর্য উঠলে পদ্ম প্রকাশিত হয় বা পদ্ম ফোটে। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যটার মধ্যে দুটো কর্তা আছে, দুটো ক্রিয়া আছে। এই একটা কর্তা, এই একটা কর্তা, আর এটা একটা ক্রিয়া, এটা একটা ক্রিয়া। ঠিক আছে, তাহলে উদিতে এই যে ক্রিয়াটা, এর ক্রিয়া, এই ক্রিয়াটার কর্তা হচ্ছে সূর্যে, আর এই ক্রিয়াটার কর্তা হচ্ছে পদ্ম। তাহলে হিসেব মতো কর্তা হলে এটা তো প্রথমা করতে হতো নাকি, সূর্য হতো, সূর্য উদিতে, কিন্তু এটা কর্তা না করে করেছে সূর্যে, একার সপ্তমী করা হয়েছে। ঠিক আছে, এটা সপ্তমী করা হয়েছে। কেন হলো? এটাই হচ্ছে ভাবের সপ্তমী। কেন ভাবে বলছি না, একটা ক্রিয়ার ভাব দ্বারা অপর একটা ক্রিয়ার ভাব সূচিত হচ্ছে। তাহলে এই যে সূর্য উঠলে পদ্ম ফুটবে, মানে এই ক্রিয়াটার কাজটা সম্পন্ন হলে এই ক্রিয়ার কাজটা সম্পন্ন হবে, মানে এই ক্রিয়ার ভাবটার দ্বারা অপর ক্রিয়ার ভাবটা সূচিত হচ্ছে, যার জন্য এটাকে বলছে ভাবে সপ্তমী। যস্য চ ভাবেন ভাবলক্ষণম, তোমাদের দেখবে সপ্তমী বিভক্তি খুলবে, ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে পদ্ম এটা কিন্তু ক্রিয়ালিঙ্গ ফল শব্দের মতো, এটা প্রথম বিভক্তি করা আছে। ফল শব্দের প্রথম আরেকজন আছে ফলম, এখানে প্রকাশ হবে। ঠিক আছে, কিন্তু এটা উদিতে, এটাও ক্রিয়া, কিন্তু এর ক্রিয়াটাকে সপ্তমী করে দেওয়া হয়েছে। কখন হয়? একটা ক্রিয়ার ভাব দ্বারা অপর একটা ক্রিয়ার ভাব সূচিত হবে। যদি বলি যে তৈ আগতে অহং গমিষ্যামি, তুমি এলে আমি যাব। দেখো তুমি বলে তম করতে হয়, তম না করে আমি সপ্তমীর একবচন বলছি তৈ। ঠিক আছে, এরকম ব্যাপার বললো বসন্তে আগতে কোকিলা পূজন, বসন্ত এলে কোকিলা পূজন করে। এই যে ব্যাপারগুলো, এটা হলে এটা হবে, এরকম ভাবটা থাকবে। ঠিক আছে, ওই জন্য এগুলো আমরা বলছি ভাবে সপ্তমী। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি বা তোমরাও বুঝতে পেরেছো। নেক্সট পরে চলে যাচ্ছি 2003 সালেরই বলা হয়েছে, দেখো কর্মণি প্রথমা। যদি আমি এটা আলোচনা করে দিয়েছি, আমি জাস্ট মুখে একবার করে দিচ্ছি। কর্মণি প্রথম, কর্মণি প্রথমা কখন হয়? আমি একটু আগেই বললাম, কর্মবাচ্যে যখন বাক্য থাকবে তখন বাক্যের কর্তাটা করণ হবে এবং কর্মটা প্রথম হবে, মানে কর্মটা কর্তা হবে। ঠিক আছে, যেমন একটু আগে উদাহরণ দিচ্ছিলাম যে রামেন ও রাবণ। ঠিক আছে, বা বললো বালকেন চন্দ্র দৃশ্য, বালকেন চন্দ্রম না করে চন্দ্র দৃশ্য। দেখো চন্দ্রম মানে কি, চন্দ্রম দ্বিতীয় মানে কি, কি বললে তখন দ্বিতীয় করলে চন্দ্রম হতো, কিন্তু চন্দ্রম না করে এখন করা হয়েছে চন্দ্র দৃশ্য। ঠিক আছে, তাহলে এখানে কর্মের জায়গাটা কি হয়েছে, কর্মের জায়গায় প্রথমা করা হয়। কেন হলো? বাক্যটা কি বাচ্চা আছে, কর্মবাচ্যে আছে। ঠিক আছে, ওটাকেই বলতে চাইছে কর্মণি প্রথমা। তাহলে কর্মের জায়গায় প্রথমা করা হয়। কর্মের জায়গায় প্রথমা কখন হয়? বাক্য কর্মবাচ্যে থাকলে কর্মের প্রথমা এটা হয়। ঠিক আছে, হ্যাঁ। অনুক্ত কর্তা যখন হয়, অনুক্ত কর্তার ক্ষেত্রে বলেছি ভাববাচ্যে আর কর্মবাচ্যে দুটো ক্ষেত্রেই হয়। ভাববাচ্যের যে কর্তা সেও অনুক্ত কর্তা, আর কর্মবাচ্যের যে কর্তা সেও হচ্ছে অনুক্ত কর্তা। উভয় ক্ষেত্রেই কিন্তু কর্তার জায়গায় তৃতীয়া হয়। একইভাবে কর্মবাচ্যের ক্ষেত্রে, ভাববাচ্যে যেহেতু কর্ম থাকে না ওই জন্য হবে না, কিন্তু কর্মবাচ্যের যেহেতু কর্ম থাকে ওই জন্য কর্মবাচ্যের ক্ষেত্রে বাক্যের কর্মটা সবসময় কর্তা হয়ে যায়, অর্থাৎ প্রথমা হয়ে যায়। এটাকেই আমরা কি বলছি, যে কর্মণি প্রথম। তারপরে বলছে হেতৌ পঞ্চমী। দেখো এটাও আমি আলোচনা করে দিয়েছি আগেই। ঠিক আছে, একটু আগেই বললাম ওই যে দুঃখেন রদিতি মাতা, দুঃখাদ রদিতি মাতা, ওখানটা একটু দেখে নেবে, এটা আমি বলছি না। তারপরে হচ্ছে অনাদরে ষষ্ঠী, এটাও আমি আলোচনা করে দিচ্ছি। দেখছো সব কমনের মধ্যে, গুটিগত করলেই কিন্তু কমন। অনাদরে ষষ্ঠী, কারোর প্রতি অনাদর, রুদত পুত্রস্য পিতা জগম উদাহরণ করিয়ে দিয়েছি আমি। তাহলে অনাদরে ষষ্ঠী রুদত পুত্রস্য, ওটাই হবে অনাদরে ষষ্ঠীর উদাহরণ। ঠিক আছে, এরপরে চলে যাও 2004 সাল। দেখো 2004 সালে বলেছে যে প্রয়োগ দেখিয়ে উদাহরণ দিন। অধিকরণে পঞ্চমী। দেখো অধিকরণে পঞ্চমী এটাও আমি করে দিয়েছি, একটু আগেই করালাম। লব লোপে কর্মে এবং অধিকরণে পঞ্চমী, এটাও আমাকে আর পড়াতে হচ্ছে না। ঠিক আছে, এবারে যেটা আছে দেখো কর্মণি ষষ্ঠী। কর্মে ষষ্ঠী কখন হবে? কৃত যোগে কর্তায় ষষ্ঠী হয় আর কর্মে ষষ্ঠী হয়। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো কর্মণি ষষ্ঠী, এটা তোমাদের পরীক্ষায় দেওয়া আছে, এর উদাহরণ চাওয়া হয়েছে। কর্মণি ষষ্ঠী, দেখো কর্মণি ষষ্ঠী কখন হবে? কৃত যোগে হবে, কৃত যোগে, কৃত যোগে কর্তায় এবং কর্মে ষষ্ঠী, কর্মে ষষ্ঠী, ষষ্ঠী বিভক্তি হয়। ঠিক আছে, বিভক্তি হয়। দেখো আমি তাড়াহুড়ো করে লিখছি, লেখাগুলো একটু বুঝে নেবে। তাহলে কৃত যোগে কর্তায় এবং কর্মে ষষ্ঠী। কৃত যোগে মানে কৃত প্রত্যয়ের যোগে। দেখো কর্তায় ষষ্ঠী বলতে পারি যদি বলি শিশু শয়নম, শিশু শয়নম, দরকার নেই, আমি শর্টকাট করেছি, বললো বালকস্য শয়নম,
দেখো বালকস্য আমি দুটোকে একসঙ্গে বুঝিয়ে দিয়েছি, কর্তায় ষষ্ঠী এবং কর্মে ষষ্ঠী। বালকস্য শয়নম, তালস্য অন্তস্থ দন্তন্য ময়স। তো এই যে শয়নম বললাম, এখানে হচ্ছে কৃত প্রত্যয়টা যোগ আছে। এটা হচ্ছে সি ধাতুর অনট প্রত্যয়। সি ধাতু তার সঙ্গে অনট করে রয়েছে, অনট দন্তন্য করে। তাহলে অনট করলে অয়ন, হ্যাঁ, তাহলে স্বয়ং, তাহলে অনট প্রত্যয়টা হচ্ছে এখানে কৃত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় যোগ থাকার জন্য এখানে এটা কর্তায় ষষ্ঠী হয়ে গেছে। কে কে শয়ন করেছে? বালক শয়ন করেছে। তাহলে কে দিয়ে প্রশ্ন করে আমরা জানি কর্তৃকারক হয়, কিন্তু এখানে কর্তৃকারকে বালক এটা না করে বালক অর্থাৎ ষষ্ঠী করা হয়েছে। একইভাবে কর্মে ষষ্ঠী দেখাবো। যদি বলি দুগ্ধস্য পানম, দুগ্ধস্য পানম বা একার দন্তন্য ময় অসন্ধি। দেখো এখানে কিন্তু এই যে অনাট প্রত্যয়, তিন প্রত্যয়, এই প্রত্যয়গুলো হচ্ছে কৃত প্রত্যয়। এই প্রত্যয়গুলো যোগ থাকলে এইরকম পরিবর্তনগুলো হয়। তাহলে এখানে পানমটা হচ্ছে পা যুক্ত অনট, অনট অদন্তন্য অসন্ধি। তাহলে অনট প্রত্যয় এখানেও পাচ্ছি, এখানেও পেয়েছি। তাহলে এইগুলো হচ্ছে কৃত প্রত্যয় অনট, হ্যাঁ। যার জন্য এখানে কি হয়েছে দেখো দুগ্ধস্য পানম মানে দুধকে পান করে। তাহলে কি পান করে? এখানে কি দিয়ে, এখানে কিন্তু কে দিয়ে প্রশ্ন হয়েছিল, কে শুয়ে আছে, এখানে কর্তৃকার, কর্তার জায়গায় ষষ্ঠী হয়েছিল, কিন্তু এখানে দেখো কি পান, দুধ পান। তাহলে কি দিয়ে প্রশ্ন করে? কর্মকারক। তাহলে কর্মের জায়গায় কিন্তু ষষ্ঠী করা হয়েছে। কর্ম করলে কি হতো? দুগ্ধং করতে হতো, দুগ্ধং পানম, কিন্তু সেটা করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? এখানে অনট প্রত্যয়টা কৃত প্রত্যয় আছে বলে এটা দুগ্ধং না করে দুগ্ধস্য হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট বলেছে নিমিত্তের সপ্তমী, এর একটা উদাহরণ দিচ্ছে। নিমিত্তের সপ্তমী আমরা জানি যে নিমিত্তের চতুর্থী হয়। নিমিত্ত, জন্য এইসব অর্থে কি হয়? উদ্দেশ্য এইসব অর্থে চতুর্থী হয়, বা কাউকে দান করা বোঝালে চতুর্থী বিভক্তি হয়, যাকে দান করা হয়, ঠিক আছে। কিন্তু এখানে বলছে দেখো যে নিমিত্তের সপ্তমীর উদাহরণ চেয়েছে। নিমিত্তের সপ্তমী ওই সালেই রয়েছে, হ্যাঁ, যে সালটা এখন হচ্ছে 2004। নিমিত্তের সপ্তমী দেখো 2004-এ হয়েছে। নিমিত্তের সপ্তমীর উদাহরণ চাওয়া হয়েছে। দেখো নিমিত্ত হলে আমরা জানি চতুর্থী হয়, কিন্তু এখানে সপ্তমী মানে নিমিত্তে অধিকরণ হয়ে যাবে, অধিকরণের সপ্তমী হয়। সেই রকম একটা উদাহরণ তোমাকে দিয়ে দেখাতে হবে। দেখো এই ধরনের উদাহরণ অনেক করেছো তোমরা, যেমন পড়েছো কেশেষু চমরিং হন্তি, ঠিক আছে। কেশেষু চমরিং, চমর লিখয় অনুষ্ঠান হন্তি। দেখো নিমিত্তের সপ্তমী আমরা কখন করি? এখানে অর্থটা হচ্ছে কেশের নিমিত্ত। কেশ মানে চুল, চুলের নিমিত্ত চমড়িকে হত্যা করে। চমড়ি এক ধরনের গায়ে, তার যে লম্বা লম্বা বড় বড় লোম থাকে, চুল থাকে, সেইগুলোকে বলছে, সেইগুলোকে নেওয়ার জন্য এই চমড়ি গাইকে হত্যা করা হয়, ঠিক আছে। তাহলে এখানে নিমিত্ত অর্থ পেলাম, কেশের নিমিত্ত বা কেশের জন্য অর্থ পেলাম। তাহলে নিমিত্তের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিসের যোগ আছে? চমরিং, এটা দ্বিতীয়া কর্মকারক, দ্বিতীয়ার এক বচন আছে চমরি শব্দে, দ্বিতীয়ার এক বচনে চমরিং। তাহলে নিমিত্তের সঙ্গে যখন কর্মের যোগ থাকে তখন কি হয়? এখানে যেহেতু কর্মের যোগ আছে, এর জন্য নিমিত্তের অর্থ হলেও এটাকে আমরা করেছি কেশেষু, সপ্তমীর বহুবচন করেছি। এটা করতে হতো নিমিত্তে করলে কি হতো? কেশ শব্দের চতুর্থীর বহুবচন হচ্ছে কেশে ধ চমরিং হন্তি, এটা না করে করা হয়েছে কেশেষু চমরিং হন্তি। আশা করি বুঝতে পেরেছো, হ্যাঁ। যেবারে চর্মণি দীপিনম হন্তি, চামড়ার জন্য দীপিন বা বাঘকে হত্যা করা হয়। দন্তয় কুঞ্জরম হন্তি, দাঁতের জন্য কুঞ্জর বা হাতিকে হত্যা করা হয়। এই যে উদাহরণগুলো, ঠিক আছে। এইগুলোর ক্ষেত্রে কি হয়? নিমিত্তা কর্মযোগের সপ্তমী। এটা অ্যাকচুয়ালি নিমিত্তের সপ্তমী মানে হচ্ছে বার্তিকটা, এটা একটা বার্তিক, এটার নিয়মটা হচ্ছে নিমিত্তা কর্মযোগের সপ্তমী, ঠিক আছে। নিমিত্তা কর্মযোগে, এখানে কর্মযোগে লিখে নেবে তোমরা। তাহলে এখানে কর্মের যোগটা আছে, এটা কর্মকারক, যার জন্য সপ্তমী হয়েছে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এরপরে দেখো তোমাদের এখানে যেটা বলা হয়েছে যে অপবর্গে তৃতীয়া, এটাও জানো, খুব ইম্পর্টেন্ট একটা। অপবর্গে তৃতীয়া, অপবর্গে তৃতীয়া, তৃতীয়া। দেখো আমরা প্রথমেই জেনে নিই অপবর্গ মানে হচ্ছে ক্রিয়ার ফল প্রাপ্তি, অর্থাৎ ক্রিয়া যে কাজটা অলরেডি করে ফেলেছে সেটা হচ্ছে অপবর্গ। তাহলে অপবর্গ শব্দের অর্থ কি বললাম? ক্রিয়ার ফল প্রাপ্তি। আর এই যে ক্রিয়ার ফল প্রাপ্তি, এটা হয় অপবর্গ অর্থটা কালবাচক এবং পদবাচক। কি বললাম? কালবাচক এবং পদবাচক শব্দে, ঠিক আছে। পদবাচক শব্দে যদি ক্রিয়ার ফল পেয়ে গেছে বা পেয়েছে এমন অর্থ বোঝায়, তখন সেটাকে আমরা বলবো অপবর্গ, ঠিক আছে। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। বললাম যে বালক
বর্ষেন ব মূর্ধন্যস্বরে বেকার মতো ব্যাকরণম অপঠ অপঠ খণ্ড। এখানে দেখতে পাচ্ছি বর্ষেন আছে, এই বর্ষটা নিশ্চয় একটা কালবাচক শব্দ। বর্ষ মানে বছর। বালকটি 1 বছর ধরে ব্যাকরণ পড়েছিল। যখন এটা আমরা বর্ষেন করে দিয়েছি অর্থটা হচ্ছে ব্যাকরণ পড়েছিল, মানে ফলটা পেয়ে গেছে অলরেডি। হ্যাঁ, যদি আমি বলি বালকটি 1 বছর ধরে ব্যাকরণ পড়ছে, এই অর্থে যে পড়ছে মানে এখন পড়েই যাচ্ছে এখনো ফলসে পায়নি, এই যে অর্থটা, এই যে একটানা যে কাজটা চলছে এটা হচ্ছে ব্যাপ্তি। যদি এটা তখন ব্যাপ্তি হয়, ব্যাপ্তির ক্ষেত্রে এই বর্ষণটা কি হয়ে যাবে, বর্ষং হয়ে যাবে। বালকা বর্ষং ব্যাকরণম অধীতে, বালকটি 1 বছর ধরে ব্যাকরণ পড়ছে, এই ক্ষেত্রে অর্থ। ঠিক আছে, তাহলে আমরা কালবাচক এবং পদবাচক শব্দে দুটো ক্ষেত্রে প্রয়োগ করি। একটা হচ্ছে ব্যাপ্তি অর্থ, ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া হয়। অপবর্গ অর্থ অর্থাৎ ক্রিয়ার ফল পেয়ে গেলে সেখানে হয় তৃতীয়া। এখানে বর্ষেনও তৃতীয়া আছে, এটা মাসেনও বলতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কালবাচক। আর পদবাচক বললাম, পদবাচক যদি বলি ক্রোশেন কুটিলা নদী, ক্রোশেন মানে 1 ক্রোশ মাইল, এগুলো কি পথের পরিমাণ বাচক, পথ মাপা হয়। ওই জন্য ক্রোশেন কুটিলা নদী, 1 ক্রোশ ব্যাপী নদীটি প্রবাহিত। এই যে ক্রোশ এটা হচ্ছে পথের পরিমাণ, ওই জন্য এই ক্ষেত্রে তাহলে বর্ষ বললাম কাল, ওটা পথ, তাহলে কালবাচক এবং পদবাচক শব্দে কি হয়, অপবর্গ অর্থে হয় তৃতীয়া, ব্যাপ্তি অর্থে হয় দ্বিতীয়া। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে 2004 সাল কমপ্লিট হলো। এবার আছে দেখো 2005 সাল। আজকে আমি 2005 সাল পর্যন্ত একটু বলে দিচ্ছি, বাকিগুলো পরে আর একটা ভিডিও নিয়ে আসবো, নাহলে ভিডিওটি লং হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো 2005-এ বলেছে উপলক্ষণে তৃতীয়া। উপলক্ষণ মানে একটু বলে দিই সংক্ষেপে। উপলক্ষণ মানে কি, কোনো কিছু চেনার লক্ষণ, সেটা হচ্ছে উপলক্ষণ। উপলক্ষণে তৃতীয়া, এটা উদাহরণ চাওয়া হয়েছে তোমাদের কাছে। তাহলে উপলক্ষণে তৃতীয়া, বা এটাকে আমরা বলি ইত্তম ভূত লক্ষণে তৃতীয়া। ইত্তম ভূত অবশ্যই তয়ে থয়ে ময়ে ভয়ে দীর্ঘ, ইত্তম ভূত লক্ষণে তৃতীয়া। ঠিক আছে, তাহলে উপলক্ষণ কথার অর্থ হচ্ছে কোনো কিছু চেনার যেটা লক্ষণ। যদি বলি জটাভি তাপসম অপসম, উদাহরণ দিচ্ছি, জটাভি বর্গী জট একার ভাষায় বিসর্গ, তাপসম তয়াকার প দন্তস্বম ময়ে হসন্ত, অপসম অপদ আলবস্বয়ে যতলা ময়ে হসন্ত। তাহলে এখানে জটা দেখো লতার মতো, লতা শব্দের তৃতীয়ার বহুবচনে কি লতাভি, তাহলে জটাভি আমরা দেখতে পাচ্ছি এটা তৃতীয়া বিভক্তি করা হয়েছে, করণকারকে তৃতীয়া। তাহলে কেন হয়েছে, অর্থটা কি, জটার দ্বারা, মাথার যে জটা, সেই জটার দ্বারা তাপস বা মুনি ঋষিকে চেনা যায়, এটার মানে। তাহলে মুনি ঋষিকে চেনার একটা লক্ষণ হচ্ছে জটা, যার জন্য এটা যেহেতু উপলক্ষণ বা লক্ষণ বা চেনার একটা লক্ষণ, যার জন্য এটা হলো তৃতীয়ার বহুবচন জটাভি। ঠিক আছে, হলো এরকম উদাহরণ। ছত্রেন ছাত্রং অপশ্য, ছাতার দ্বারা ছাত্রকে চেনা যায়, এই ধরনের অর্থ কিছু বোঝালে। ঠিক আছে, হ্যাঁ। শিক্ষয়া পরিব্রাজকম, শিক্ষয়া পরিব্রাজকম অপশ্যম, শিখার দ্বারা, হ্যাঁ, পরিব্রাজক বা সন্ন্যাসীকে চেনা যায়। যে শিক্ষয়া, শিখা হচ্ছে লতার মতো, লতা শব্দের তৃতীয় একবচন হচ্ছে ল দয়া, শিক্ষয়া। ঠিক আছে, এই ধরনের উদাহরণগুলো, এগুলো হচ্ছে উপলক্ষণ বোঝায়। তাহলে উপলক্ষণে কি হয়, তৃতীয় হয়। তারপরে বলেছে দেখো অনাদরের সপ্তমী, আমরা আগেই করে দিয়েছি, এটা আর করাচ্ছি না, অনাদরের ষষ্ঠী সপ্তমী বুঝিয়ে দিয়েছি অলরেডি। তারপর আছে দেখো দন্তয়া হন্তি কুঞ্জর, আমি একটু আগেই বললাম, কুঞ্জর বা হাতিকে দাঁতের নিমিত্ত হত্যা করে, তাহলে কুঞ্জরমটা দ্বিতীয় আছে, কর্মে আছে, তাহলে নিমিত্তের সঙ্গে কর্মের যোগ আছে, তাহলে দাঁতের নিমিত্ত কুঞ্জরকে, তাহলে দাঁতের নিমিত্ত, তাহলে একটু আগেই করালাম যে নিমিত্তাৎ কর্মযোগে কি হয়, সপ্তমী হয় বার্তিক অনুসারে। এবারে যেটা একটা আছে খুব ইম্পর্টেন্ট, নমঃ শিবায়। দেখো নমঃ শিবায়, ভালো করে শুনবে, এটা দেওয়া হয়েছে নমঃ শিবায়, খুব সহজ জিনিস, কিছুই নয়। তোমাদের আছে কি নমঃ, কয়েকটা শব্দ যোগ, সেই শব্দের যোগে চতুর্থী হয়। নমঃ স্বস্তি সাহা সধা অলম বসট যোগাচ্ছা। কি কি বললাম, নম একটা বললাম, স্বস্তি একটা বললাম, সাহা একটা বললাম, সধা একটা বললাম, অলম একটা বললাম, বসট একটা বললাম, এই যে 6টা শব্দ বললাম, এই শব্দগুলোর যোগ থাকলে চতুর্থী হবে। ঠিক আছে, যদি বলি নমঃ শিবায়, সরস্বত্যই নমঃ, দেখো নম যোগ আছে, ওই জন্য সরস্বতী নদীর মতো তার চৌতির একবচন কি নদ্যই, সরস্বত্যই। শিবায় নম। ঠিক আছে, হ্যাঁ। ষষ্ঠী প্রজাভ্য ষষ্ঠী, হ্যাঁ, এই যে ষষ্ঠী যোগ আছে, এই জন্য ষষ্ঠী শব্দ যোগে প্রজাভ্য, প্রজালতার মতো চৌতির বহুবচনে লতাভ্য।
তাহলে ওখানে কি হলো চতুর্থী বিভক্তি হলো। ঠিক আছে, এরকম। তাহলে নম স্বস্তি সাহা, অগ্নয়ে সাহা অগ্নি শব্দ। ঠিক আছে, তার চতুর্থীর এক বচনে কি অগ্নয়, মুনি শব্দের চতুর্থীর এক বচনে যদি মুনয়ে হয় তাহলে অগ্নি শব্দের চতুর্থীর এক বচনে কি অগ্নয়, তাহলে অগ্নয়ে সাহা। এই যে সাহা শব্দের যোগ আমি বললাম 6টা শব্দ। ঠিক আছে, ইন্দ্রায় বসট, এই যে বসট শব্দ, এই জন্য ইন্দ্রায় চতুর্থীর এক বচন করলাম। তাহলে এই শব্দগুলোর যোগে কি হয় চতুর্থী হয়। তাহলে নম যদি বলি নম শিবায়, এখানে দিয়েছে শিবায় দিয়ে দিয়েছে, তাহলে এই নমটা যোগ আছে বলে শিবায় শব্দে চতুর্থী বিভক্তি করা হয়েছে। তাহলে নম শব্দের যোগে শিবায় শব্দের চতুর্থী। তবে একটা নিয়ম আছে, যদি এই নম শব্দের সঙ্গে যদি কোনোভাবে ক্রিধাতু যোগ হয়ে যায় তখন কিন্তু চতুর্থী না হয়ে কর্ম হয়ে যায়। ঠিক আছে, যদি বলি নৃসিংহম নমস্কুর্ম, নৃসিংহম অনুষ্ঠান হয় অনুষ্ঠান, নমস্কুর্ম অন্তর্নাম ম দন্তস্বয় করে হর্ষ ময়ের বিসর্গ। ঠিক আছে, দেখো এই যে নমটা যোগ আছে কিন্তু কুর্ম তার সঙ্গে ক্রিধাতুর যোগ আছে, ক্রিধাতু। ঠিক আছে, করমী পূর্বক কুর্ম উত্তম পুরুষ বহুবচনে আছে। ঠিক আছে, তাহলে কুর্ম যেহেতু ক্রিধাতু, তাহলে নম শব্দের সঙ্গে ক্রিধাতুর যোগ হয়ে গেছে বলে এখানে কিন্তু এটা নিঃসিংহায় চতুর্থী না করে নিঃসিংহম অর্থাৎ দ্বিতীয়া বিভক্তি করা হবে। ঠিক আছে, এটাই আমাদের নিয়ম হয়েছে। তাহলে আজকের ভিডিওটি আমি 2005 সাল পর্যন্ত যে সমস্ত আলোচনা ছিল কারকের, 2000 সাল থেকে শুরু করে একটা সাল তার মধ্যে বাধা আছে, 2, 3, 4, 5, 2000, 2001, 2002টা নেই, 3, 4, 5, 5টা সালের টোটাল আলোচনা করে দিলাম। এখন বাকি যেগুলো আছে সেগুলো আর একটা ভিডিওর মধ্যে নিয়ে আসবে। ঠিক আছে, তোমরা একটু ফলো রাখবে এবং যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা জানাবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি নিয়ে আসবো। তোমরা যদি বলো যে হ্যাঁ স্যার পরবর্তী ভিডিওটি দিন বা পরের সালেরগুলোও এইভাবে আলোচনা করে দিন, তাহলে আবার পরের সালেরগুলোও দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করলাম।